এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে। সেই অর্ডার কপিতে কি কি বলা হয়েছে বা অর্ডার হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় কি কি বলেছেন, এটা আমরা সম্পূর্ণ বাংলায় এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোর্ট নাম্বার 5 সেকশন 15 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিং যেটা এখানে রয়েছে, এবং মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ডায়েরি নম্বর 4303/2024, এবং এখানে যেটা রয়েছে যে দেবেশ শর্মা পিটিশনার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট। এরপর আমরা মূল জায়গাগুলোতে চলে যাব যে এখানে কারা কারা বিচারপতি ছিলেন। আপনারা হয়তো সকলেই অবগত রয়েছেন যে জাস্টিস অনিরুদ্ধ বোস এবং জাস্টিস সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু গত পরশুদিন এই মামলার যে রায়, সেই রায় দেওয়া হয়েছে বা কি কি উঠে এসছে আমরা সম্পূর্ণ বাংলাতে এখানে আলোচনা করব। এখানে পার্টির পক্ষ থেকে কারা কারা ছিলেন যে মিস্টার তুষার মেহতা সলিসিটর জেনারেল, মিস্টার কে এম নটরাজ এএসজি, মিস্টার সৌরভ মিশ্র এএজি, এরম করে এখানে দেখতে পাচ্ছেন নামগুলো রয়েছে। এরপর আমরা মূল যে অর্ডার, সেই অর্ডারে চলে যাব এবং কি অর্ডারে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে আমরা খুঁটিনাটি সমস্ত এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে অর্ডারে কি বলা হচ্ছে দেখুন, যে on 11th August 2023 this court dismissed a set of appeals against a judgment, অর্থাৎ 11ই আগস্ট 2023-এ এই কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট ডিসমিস করেছিল একটা সেট অফ অ্যাপিল, মানে অনেকগুলো অ্যাপিলকে এগেনস্ট এ জাজমেন্ট, একটা জাজমেন্টের এগেনস্টে অফ দ্য রাজস্থান হাইকোর্ট ডেটেড 25শে নভেম্বর 2021। রাজস্থান হাইকোর্টের যে জাজমেন্ট যেটা দেওয়া হয়েছিল 25শে নভেম্বর 2021 সালে। দ্য ডিসপিউট ইনভলভড ইন দিস প্রসিডিংস pertained to eligibility of B.Ed candidates to be appointed as teaching staff in case where they did not have DLED, which is a diploma course। অর্থাৎ B.Ed ক্যান্ডিডেটদেরকে নেওয়া হয়েছিল, কোথায় নেওয়া হয়েছিল? যেখানে দে ডিড নট হ্যাভ DLED, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে হোয়ার দে ডিড নট হ্যাভ DLED, পর্যাপ্ত পরিমাণে যেখানে DLED ক্যান্ডিডেট ছিল না সেই জায়গাগুলোতে এই যে B.Ed ক্যান্ডিডেটকে নেওয়ার কথা বা এই গল্প তারা বলেছেন। এবং এই DLED যেটা সেটা হচ্ছে হুইচ ইজ এ ডিপ্লোমা কোর্স, যেটা একটা ডিপ্লোমা কোর্স। দ্য রাজস্থান হাইকোর্ট হ্যাড হেল্ড দ্যাট অ্যাট দ্য প্রাইমারি লেভেল, অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উড বি DLED। রাজস্থান হাইকোর্টে কি বলেছিল যে প্রাথমিকের ক্ষেত্রে যেটা ক্রাইটেরিয়া সেটা হওয়া উচিত DLED, অর্থাৎ DLEDকে মান্যতা বা গ্রহণযোগ্যতা দিয়েছিল। DLED কোয়ালিফিকেশন হুইচ ইজ এ ডিপ্লোমা কোর্স অ্যান্ড নট B.Ed। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে শুধু DLEDকেই এখানে মান্যতা দিচ্ছে তা নয়, এখানে নট B.Ed কথাটাও বলা হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ। দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উড বি DLED, যেটা DLED হতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা কোয়ালিফিকেশন কি হুইচ ইজ এ ডিপ্লোমা কোর্স অ্যান্ড নট B.Ed, B.Ed কিন্তু নয়, এটাই কিন্তু বলা হচ্ছে। দ্য হাইকোর্ট হ্যাড quashed a notification of the central government dated 28/6/2018 by which B.Ed was included as a qualification for teachers at primary level, that is for class 1 to class 5, and in a judgment delivered by this court on 11/8/2023 appeals filed against the said judgment were dismissed। এই জায়গাটা একটু ভালো করে বলে রাখি যে এরপরে কি বলা হচ্ছে, দ্য হাইকোর্ট হ্যাড কোয়াস্ট এ নোটিফিকেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ডেটেড 28/6/2018। এই যে 28শে জুন 2018 এই জায়গাটা আপনারা জানেন যে NCT একটা গাইডলাইন পাবলিশ করেছিল যে প্রাথমিকের ক্ষেত্রে DLED এবং B.Ed উভয়ই কিন্তু যোগ্য, বা উভয়ই যদি টেট পাস করে থাকে তারা কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে। এবং এখানে আর কি বলা হচ্ছে যে ইনক্লুডেড অ্যাজ এ কোয়ালিফিকেশন ফর প্রাইমারি টিচার্স, যেটা বললাম অ্যাট প্রাইমারি লেভেল ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি, অ্যান্ড ইন এ জাজমেন্ট ডেলিভার্ড বাই দিস কোর্ট, অর্থাৎ 11/8/2023 গত 11/8/2023 সুপ্রিম কোর্টের কি রায় বেরোলো যে প্রাথমিকের ক্ষেত্রে আর B.Ed গ্রাহ্য হবে না, অর্থাৎ
বিএডদেরকে অবৈধ বলে ঘোষিত করা হয়েছিল এবং বিএডদেরকে বাতিল করা হয়েছিল। এই মর্মে এই যে 11/8/2023 কিন্তু আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে একটা রায়দান হয়েছিল, কিন্তু এই রায়দানের পরেও বহু ধোঁয়াশা ছিল বা বিষয়টা পরিষ্কার ছিল না যে আগে যারা চাকরি করছে বিএড ডিগ্রি নিয়ে তাদের কি হবে, বা 2022 সালে যারা বিএড ক্যান্ডিডেট পাস করে আছে টেটে তারা ইন্টারভিউ দিতে পারবে কিনা। এই যে 11,765 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এখানেও বিএড ক্যান্ডিডেটরা অলরেডি ইন্টারভিউ দিয়ে এসেছে, তাদের ক্ষেত্রে কি হবে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার ছিল না। আমরা সেই বিষয়টাতে এই অর্ডারে কি বলা হচ্ছে আমরা সমস্ত কিছু আলোচনা করব। অ্যাপিলস ফাইল্ড এগেইনস্ট দ্য সেইড জাজমেন্ট ওয়ার ডিসমিসড, অর্থাৎ যে জায়গাটা আমি বললাম এখন কি বলছে দেখুন, যে নাও অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ বিন টেকেন আউট বাই দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। এখন একটা অ্যাপ্লিকেশন মধ্যপ্রদেশ যে রাজ্য সেখান থেকে নেওয়া হয়েছে, লেবেলিং ইট অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ফর ক্লারিফিকেশন, অর্থাৎ এটাকে ক্লারিফিকেশন বলা হচ্ছে, কোট আনকোট ক্লারিফিকেশন মানে বিষয়টাকে ক্লারিফাই করার জন্য বা আবার একবার পুনর্বিবেচনা করার জন্য, যেভাবেই আপনারা দেখেন না কেন। অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট সিক্স for us to hold that the said judgment ought to have prospective application only, though framed as an application for clarification, মানে যেহেতু এটাকে একটা ক্লারিফিকেশন মামলা হিসেবে দেখানো হচ্ছে, ইট ইজ ইন দ্য নেচার অফ এ রিভিউ পিটিশন অনলি, অর্থাৎ এর নেচারটা হবে কি যে রিভিউ পিটিশন অনলি, অর্থাৎ এটাকে একটা রিভিউ পিটিশন হিসেবে দেখা হচ্ছে বা এমনটা বলা হয়েছে। দো দ্য অ্যাপ্লিকেন্ট হেয়ার ইজ দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ, যেহেতু এই অ্যাপ্লিকেন্টরা আবেদনকারীরা মধ্যপ্রদেশ রাজ্যের, দ্য সেইড ডিসপিউট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ লার্জ নাম্বার অফ লিটিগেশনস ইন দ্য ভ্যারিয়াস স্টেটস অ্যান্ড উই আর অ্যাপ্রাইজড দ্যাট ইন সাম হাইকোর্টস দ্য ম্যাটার আর পেন্ডিং। কিন্তু এখানে বলা হচ্ছে যে এই সমস্যাটা একটা লার্জ নাম্বার লিটিগেশনের বিষয় রয়েছে, বিভিন্ন রাজ্যে এরকম সমস্যা রয়েছে সেই কথাই বলা হচ্ছে, এবং বিভিন্ন হাইকোর্টে এই ম্যাটারটা পেন্ডিং রয়েছে এটাও বলা হচ্ছে। বিফোর আস টু সেটস অফ পার্টিজ আর দেয়ার, এবার কি বলেছে যে সুপ্রিম কোর্টের কাছে বা ওনারা বলছেন যে আমাদের কাছে দুটো পার্টি এখানে অ্যাপিয়ার হয়েছিল, ওয়ান সেট ওয়ান্স রিটেনশন অফ দ্য সেট জাজমেন্ট, অর্থাৎ এক পক্ষ যে এই যে যেটা বলা হয়েছে এই জাজমেন্টটাকে রিটেনশন চাইছেন, এটা একটা পক্ষ, ইন ইটস প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বর্তমানে যে ফর্মটা রয়েছে সেই ফর্মেই থেকে যাক এমনটা চাইছে একটা সেট বা একটা দল বা একটা প্রতিপক্ষ। আর দ্য অপোজিং সাইড, অর্থাৎ অন্য পক্ষ কী চাইছে, অপোজিং সাইড তারা কী চাইছে যে ইট উড রেজাল্ট ইন লস অফ এমপ্লয়মেন্ট টু দোজ হু ওয়ার অলরেডি অ্যাপয়েন্টেড অ্যাজ টিচার্স ইন ডিফারেন্ট স্টেটস অন দ্য স্ট্রেংথ অফ দেয়ার বিএড ডিগ্রি। অর্থাৎ অপোজিট পক্ষে কারা রয়েছে এখানে কি বলছে দেখুন, যে হু ওয়ার অলরেডি অ্যাপয়েন্টেড, অর্থাৎ যারা ইতিমধ্যেই নিযুক্ত হয়েছেন বা নিয়োগ পেয়ে গেছেন শিক্ষক হিসাবে বিভিন্ন রাজ্যে, কি ক্ষমতা বলে তাদের বিএড ডিগ্রি এই ক্ষমতা বলে। এবার কি বলছে দেখুন, যে ইট ইজ সাবমিটেড দ্যাট দে হ্যাড এন্টার্ড দেয়ার এমপ্লয়মেন্ট ফলোয়িং এ লেজিটিমেট কোর্স অ্যাজ পার দ্য নোটিফিকেশন ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ অ্যাপয়েন্টিং অথরিটিস হুইচ ডিড নট স্টিপুলেট ডিএলএড, অর্থাৎ এরা কি বেসিসে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিল, যে সেই সময়ে একটা নোটিফিকেশন বের হয়েছিল, সেই নোটিফিকেশনের ভিত্তিতে এরা চাকরিটা পেয়েছে, এবং সেটা কিন্তু ডিড নট স্টিপুলেট ডিএলএড, এটা কিন্তু এই ডিএলএড নয় বা এর সমতুল্য নয় বা এটা নয় এমনটা বলা হচ্ছে। টু বি দ্য অনলি রিকুইজিট কোয়ালিফিকেশন, যেটাকে অনলি কোয়ালিফিকেশন বলা হচ্ছে সেটা কিন্তু তাদের নেই, অর্থাৎ ডিএলএডকে যেটা অনলি কোয়ালিফিকেশন বলা হচ্ছে বা কোর্ট অর্ডারে যেটা বলা হয়েছে সেইটা কিন্তু ওই যে বিএড ডিগ্রিধারী যারা শিক্ষকতা করছে তাদের কিন্তু নেই। নেক্সট কি বলছে দেখুন, নাও হ্যাভিং কনসিডার্ড দিস ফ্যাক্টরস, অর্থাৎ এই সমস্ত বিষয় আশয়গুলোকে দেখে, অ্যান্ড পার্টিকুলারলি দ্য contention of the BEd applicants that they had entered their employment as per the qualification criteria specified by the appointing authority, equity should go in favor of retention of their employment. এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগে বলেছিলাম আগের ভিডিওতে, যে বিএডদের চাকরি থাকছে না যাচ্ছে 16,500-তে বা 738, 498, এই জায়গাটা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটাই তাদের বলা হচ্ছে যে জায়গাটা সেটাই এখানে আমি দেখানোর চেষ্টা করছি, যে
বিএডদের চাকরি অবশ্যই থাকছে এবং এখানেই সেটা বলা হচ্ছে যে নাও হ্যাভিং কনসিডার দিস ফ্যাক্টরস, এই যে ফ্যাক্টরগুলোকে বিবেচনা করে পার্টিকুলারলি দ্য কন্ডিশন, অর্থাৎ কোন কন্ডিশনকে বিএডদেরকে এখানে বিবেচনা করা হচ্ছে যে দ্যাট দে হ্যাড এন্টার্ড দেয়ার এমপ্লয়মেন্ট, তারা চাকরিতে ঢুকেছে বা যোগদান করেছে অ্যাজ পার দ্য কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, সেই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে যেটা স্পেসিফাইড করা ছিল অ্যাপয়েন্টিং অথরিটি, অর্থাৎ যারা নিয়োগ করেছে সেই নিয়োগের কিন্তু এটা বলা ছিল এবং তারা সেই সময়ে তাদের সেই কোয়ালিফিকেশনটা ফুলফিল করেই কিন্তু চাকরিতে ঢুকেছে। এবং ইকুইটি শুড গো ইন ফেভার অফ রিটেনশন অফ দেয়ার এমপ্লয়মেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে রিটেনশন অফ দেয়ার এমপ্লয়মেন্ট, তাদের চাকরিটা কিন্তু রিটেন করা হলো, তাদের চাকরিটা থেকে গেল, তাদের চাকরিটা বেঁচে গেল, তাদের চাকরি সেফ, এটাই কিন্তু বলা হচ্ছে। এরপরে দেখুন যে 2 points have been urged taking objection to the plea of the present applicant, that is the state of Madhya Pradesh. The first one is that this application has been framed as one for clarification and actually an independent relief is asked for in this application. আচ্ছা, এগুলো আমি যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। উই হ্যাভ রেফার্ড টু দিস অ্যাসপেক্ট অফ দ্য কন্ট্রোভার্সারি আর্লিয়ার ইন দিস জাজমেন্ট, এই যেটা বলা হলো যে গত যে 23/8/2023 যে জাজমেন্ট, সেখানে কিন্তু অনেক কিছু বিষয় ধোঁয়াশা ছিল বা পরিষ্কার ছিল না, সেইগুলো নিয়েই কনফিউশন, বিভিন্ন জায়গায় যে ক্লারিফিকেশন মামলা, এবং এই ক্লারিফিকেশন মামলা আস্তে আস্তে যারা অলরেডি চাকরি করছে তাদের দোরগোড়া পর্যন্ত ধাক্কা দিয়েছে। তো এই বিষয়গুলো এখানে যে বিষয়টা অলরেডি জানানো হলো আপনাদের, এরপরে কি জানানো হচ্ছে দেখা যাক। যে ইফ এ ফাইনাল অর্ডার ইজ পাসড, দ্য অনলি রিসোর্স ফর সিকিং alteration of the order is a petition for review on legally permissible ground. Considering the pleadings in this application seeking clarification, we treat this application as a petition for review, অর্থাৎ ওনারা এটাকে রিভিউ পিটিশন হিসেবে দেখছেন বা একটা পিটিশন যেটাকে রিভিউয়ের জন্য বলা হচ্ছে এটা হিসেবে দেখছেন। উই আর অ্যাড্রেসিং দিস ইস্যু অলসো ইন এক্সারসাইজ অফ আওয়ার জুরিসডিকশন দ্যাট ইনহেয়ার্স ইন এ কোর্ট অফ রেকর্ড। এই কোর্ট অফ রেকর্ডের বিষয়টা এখানে বলা হচ্ছে হ্যাভিং রিগার্ড টু আর্টিকেল 129 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 129 নম্বর ধারায় রয়েছে। এ টেকনিক্যাল প্লি ওয়াজ রেইজড অন বিহাফ অফ দ্য পার্টিজ হু অপোজড prospective application of this judgment on the ground that procedure for a review as specified in the Supreme Court rules was not followed and that no opportunity to file affidavits was being given. But having regard to the scope of the present application, we did not consider it necessary to invite further pleadings. অর্থাৎ তারা কিন্তু এই বিষয়ে আর কোনো ফার্দার প্লিডিংস এইসব কিন্তু চাইছেন না। আদারওয়াইজ অলসো কনভার্সেশন অফ অ্যান অ্যাপ্লিকেশন লেবেলড অ্যাজ ওয়ান ফর ক্লারিফিকেশন ইনটু এ রিভিউ পিটিশন at the time of hearing would not be a fatal procedural flaw. In the given facts, we find that the question as to whether the judgment would be prospective or not was not stated by us in the judgment delivered on 11th August 2023. এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ যে এই যে প্রসপেক্টিভ আর রেট্রোস্পেক্টিভ যে দু ধরনের ইফেক্টের কথা আমরা জানি, এখানে কিন্তু প্রসপেক্টিভ ইফেক্টের কথা বলা হচ্ছে। অর্থাৎ প্রসপেক্টিভ ইফেক্টটা কি, যেটা আগে হয়ে গেছে সেইটাকে আর কিছু করা যাবে না। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হলে সেটা আগের থেকে কিছু হার্ম হওয়ার ব্যাপার থেকে থাকে, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে ইন দ্য গিভেন ফ্যাক্টস উই ফাইন্ড দ্যাট দ্য কোয়েশ্চেন অ্যাজ টু হোয়েদার দ্য জাজমেন্ট উড বি প্রসপেক্টিভ অর not was not stated by this in the judgment delivered on 11th August 2023. এই যে 11ই আগস্ট 2023 যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল, এর আগে যারা চাকরিতে নিয়োগ পেয়ে গেছে এবং এই অর্ডারটা এর পরবর্তী সময় থেকে হবে, অর্থাৎ 12ই আগস্ট 2023 থেকে এটার ফল বা এর ইফেক্ট লাগু হবে, এর আগে কিন্তু হবে না। অর্থাৎ
তাদের চাকরি সেফ থাকলো। এবং এই যে বিএডরা আর প্রাইমারিতে ঢুকতে পারবে না বা বাতিল হবে, এটা কিন্তু 12ই আগস্ট 2023 এই ডেট থেকে হবে, যেটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে 2022 সালের যারা বিএড ক্যান্ডিডেট যারা টেট পাস করেছিল তারা কিন্তু আর ইন্টারভিউতে বসতে পারছে না। এমনকি যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে এসেছে তাদের কি হবে, হবে নাই এমনটাই এখানে বলা হচ্ছে, বা এই রায়টা সেই মর্মেই এমনটাই বলা হয়েছে এখানে। জানি না ভবিষ্যতে আবার কোনো এই ধরনের আর কোনো মামলা বা ফাইল হবে কি না, বা বিষয়টাকে আবার পুনর্বিবেচনার জন্য কিছু দেখা হবে কি না, এই ধরনের যেটা হচ্ছে বারবার। এরপরে আমরা দেখব কি বলা হচ্ছে, যে অর্ডিনারিলি এ জাজমেন্ট অ্যাক্টস retrospectively unless it is specifically stated to be otherwise. Moreover, this matter has been heard on several occasions, অর্থাৎ এই ম্যাটারটা বহুবার শোনা হয়েছে বা শুনানি হয়েছে, অ্যান্ড দ্য পয়েন্টস আর্জড বাই দ্য রেসপেক্টিভ পার্টিজ হ্যাভ বিন টেকেন নোট অফ বাই আস, এবং যে বিভিন্ন পার্টি তাদের তরফ থেকে যে কি বলা হচ্ছে সেটা তারা নোট করেছে বা নোট করা হয়েছে। অ্যাজ ইট অ্যাপিয়ার্স দ্যাট এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস উইথ বিএড, যেটা দেখা যাচ্ছে যে একটা বৃহত্তর অংশ বা একটা বড় সংখ্যক ক্যান্ডিডেট যারা বিএড ডিগ্রিধারী হ্যাড অলরেডি বিন অ্যাপয়েন্টেড অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড বাই দ্য এডুকেশনাল অথরিটিস, যে তারা অলরেডি নিযুক্ত হয়ে আছে সেই ক্রাইটেরিয়াতে, যেটা সেই সময়ে তাদের যে নিয়োগপ্রাপ্ত অথরিটি যা দেওয়া হয়েছিল সেখানে। উই ডু নট থিঙ্ক ইট টু বি ইকুইটেবল টু এফেক্ট দেয়ার রিমুভাল, অর্থাৎ তারা এটা নিয়ে বিবেচনা করছে না তাদেরকে রিমুভালের ব্যাপারে, তাদেরকে রিমুভ করার ব্যাপারে, তাদেরকে রিমুভ করছে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। উই অ্যাকর্ডিংলি হোল্ড দ্যাট দ্য জাজমেন্ট ডেলিভার্ড বাই দিস বেঞ্চ on 11th August 2023 shall have প্রসপেক্টিভ অপারেশন, যেটা বলা হলো যে এই 11ই আগস্ট 2023 যে জাজমেন্টটা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু প্রসপেক্টিভ অপারেশনে চলবে, অর্থাৎ এর আগেরকার কোনো ক্ষয়ক্ষতি হবে না, যা হবে এর পর থেকে হবে। বাট প্রসপেক্টিভ অপারেশন অফ দিস জাজমেন্ট শ্যাল বি অনলি ফর দোজ ক্যান্ডিডেটস। এবার এটা ভালো করে দেখুন, এই প্রসপেক্টিভ অপারেশনটা কাদের জন্য হবে? অনলি ফর দোজ ক্যান্ডিডেটস, এই কথাটা বলা হচ্ছে কাদের জন্য? হু ওয়ার অ্যাপয়েন্টেড উইদাউট এনি কোয়ালিফিকেশন অর কন্ডিশন ইম্পোজড বাই, যারা নিযুক্ত হয়েছে যে কোনো রকম কোনো কোয়ালিফিকেশন ছাড়াই, উইদাউট এনি কোয়ালিফিকেশন অর কন্ডিশন any court of law to the effect that their appointment would be subject to final outcome of the case which might have had been instituted by them, and such candidates were in regular employment without any disqualification and were appointed in pursuance of a notice of advertisement where B.Ed was stipulated to be valid qualification. এই যে যেটা বলা হচ্ছে এখানে, যে অনেক সময় হয়তো এটা পশ্চিমবঙ্গে হয়নি, এই যে 11ই আগস্ট 2023 পরে অনেক রাজ্যই কিন্তু এমনভাবে রিক্রুট করেছিল যে আপনাদের ভাগ্যটা সুপ্রিম কোর্টের ওপরে ঝুলছে, সুপ্রিম কোর্টে যেমন রায় হবে আপনাদের সেরকমভাবে তা ট্রিট করা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যদি রায় আসে যে বিএডদের চাকরি বাতিল, তাহলে কিন্তু আপনাদের চাকরি চলে যাবে, এই জায়গাটা এখানে বলা হচ্ছে। কিন্তু এরকম রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়নি, আর পশ্চিমবঙ্গের জন্য এই জায়গাটা অতটা প্রযোজ্য নয়। অর্থাৎ পরবর্তীতে যারা বিএড রিক্রুট হয়েছে এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি, এটা অন্য রাজ্যে ঘটেছে, এবং এদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে কি বলা হচ্ছে, সার্ভিস অফ অনলি সাচ ক্যান্ডিডেট শ্যাল নট বি ডিস্টার্বড বিকজ অফ দিস জাজমেন্ট। এই যে চাকরি বা সার্ভিস অফ অনলি সাচ ক্যান্ডিডেট শ্যাল নট বি ডিস্টার্ব, তাদের ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স হবে না বিকজ অফ দিস জাজমেন্ট, এই জাজমেন্টের কারণে। আবার এটাখানে কি বলা হচ্ছে যে যাদের আগে চাকরি হয়ে গেছে, তারা যে ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, তাদের চাকরিটা কিন্তু এখানে ঠিকঠাক থাকবে, যেটা বারবার করে একই কথা বলা হচ্ছে। উই মেক ইট ক্লিয়ার দ্যাট দিস বেনিফিট ইজ অনলি ফর দ্য ক্যান্ডিডেটস, এখানে এটা ক্লিয়ার করা হচ্ছে যে এই বেনিফিটটা শুধুমাত্র তাদের জন্য হু ওয়ার অ্যাপয়েন্টেড প্রায়র টু দ্য ডেট আওয়ার জাজমেন্ট ওয়াজ ডেলিভার্ড অন 11th August 2023. Mere selection of such candidates of their participation in the process will not entitle them for a benefit under our present order. এই যে বর্তমানে যে অর্ডারটা দেওয়া হয়েছে এটা কিন্তু সবটাই সেই 11 আগস্টের 2023 এর পরবর্তী যারা বিএড জয়েন করেছে তাদের জন্যই মূলত যে বাতিলের বিষয়টা, এবং তার আগেকার ক্ষেত্রে যেটা নয়। মোর ওভার দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং বিএড কোয়ালিফিকেশন হুজ অ্যাপয়েন্টমেন্টস উই ওয়ার প্রোটেক্টিং ইন দিস জাজমেন্ট, কি বলেছে,
সেই সমস্ত বিএড কোয়ালিফিকেশন যারা চাকরি করছে, যাদের অ্যাপয়েন্টমেন্টটাকে আমরা প্রোটেক্ট করছি এই জাজমেন্টের মাধ্যমে, উইল হ্যাভ টু আন্ডারগো এ ব্রিজ কোর্স, যাদেরকে একটা ব্রিজ কোর্সের মধ্যে দিয়ে যেতে হবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যারা বিএড ডিগ্রি হোল্ড করে প্রাথমিকে শিক্ষকতা করছেন, আমি এই জায়গাটাকে একটু হাইলাইট করার চেষ্টা করছি এবং এই জায়গাটা একটু বিস্তারিতভাবে বলারও চেষ্টা করছি। যে উইল হ্যাভ টু আন্ডারগো এ ব্রিজ কোর্স, অর্থাৎ তাদেরকে একটা ব্রিজ কোর্স করতে হবে। অ্যান্ড উই ডিরেক্ট দ্য এডুকেশনাল অথরিটিস টু ডিভাইস সাচ কোর্স, এবং এই যে শিক্ষাগত যে অথরিটিগুলো রয়েছে তাদেরকে সেই ব্যবস্থাটা করতে বলা হয়েছে। হুইচ উড বি অ্যাপ্লিকেবল ফর ইচ স্টেট, যেটা সমস্ত রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য, অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেও, উইদিন এ পিরিয়ড অফ 1 year, 1 বছরের মধ্যে, ফ্রম টুডে, অর্থাৎ এই যে জাজমেন্ট বা এই যে অর্ডারের দিন থেকে 1 বছরের মধ্যে এই সমস্ত বিএড ক্যান্ডিডেট যারা চাকরি করছে প্রাথমিকে, তাদেরকে 1 বছরের মধ্যে ব্রিজ কোর্স করানোর কিন্তু কথা অর্ডারে বলা হচ্ছে। দিস কোর্স শ্যাল বি অনলি ফর দোজ অ্যাপয়েন্টিস, এবং এই ব্রিজ কোর্সটা শুধুমাত্র সেই সমস্তদের জন্যই কারা, হু হ্যাভ বিন এনগেজড উইথ বিএড, যারা বিএড নিয়ে চাকরি করছে, বিএড ডিগ্রি, অনলি ইন দ্য সাবজেক্ট পোস্ট আন্ডার conditions stipulated in the earlier part of this order. ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন শ্যাল ডিজাইন সাচ কোর্স, অর্থাৎ এখানে এনসিটিকে বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনকে একটা ডিজাইন করতে বলছে এই ধরনের কোর্সের, আন্ডার ওভারঅল সুপারভিশন অফ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, যার ওভারঅল সুপারভিশনে থাকবে শিক্ষা মন্ত্রক, ইউনিয়ন অফ ইন্ডিয়া। Upon formulation of such course, the same shall be publicly notified and a time frame shall also be given, অর্থাৎ এটা পাবলিকলি নোটিফাই করতে বলা হচ্ছে এবং এটার একটা টাইম ফ্রেমও দিতে বলা হচ্ছে। অলসো বি গিভেন উইদিন হুইচ দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেট শ্যাল পার্টিসিপেট দেয়ারিন, অর্থাৎ যাতে এই ধরনের ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারে। ফেলিওর অফ এনি ক্যান্ডিডেট টু পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স, যদি কোনো ক্যান্ডিডেট এখানে পার্টিসিপেট করতে ফেলিওর হয় বা কমপ্লিট করতে না পারে, উইদিন দ্য টাইম ফ্রেম, এই যে 1 বছরের সময়সীমা দেওয়া আছে এর মধ্যে, টু বি গিভেন বাই দ্য কনসার্নড এডুকেশনাল অথরিটিস, উইল ইনভ্যালিডেট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সাচ ক্যান্ডিডেট, অর্থাৎ এদের কিন্তু ক্যান্ডিডেচারটা ক্যান্সেল করা হবে, তাদের ক্যান্ডিডেচারটা কিন্তু ইনভ্যালিড করে দেওয়া হবে। এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যদি কেউ এই সময়সীমার মধ্যে এই কোর্সটা করতে না পারে, তাহলে তাদের ক্যান্ডিডেচার কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার আগে যেমন এনসিটিকে বলা হলো শিক্ষা মন্ত্রকের আওতাধীন তাদেরকে একটা ফ্রেম করতে বলা হয়েছে বা ডিজাইন করতে বলা হয়েছে, পরবর্তীতেই কিন্তু আবার ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে কোনো ক্যান্ডিডেট যদি ফেলিওর হয় এখানে পার্টিসিপেট করতে বা এই কোর্সটা কমপ্লিট করতে, তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা ইনভ্যালিড হয়ে যাবে। এরপরে কি বলা হচ্ছে দেখুন, উই অলসো মেক ইট ক্লিয়ার, আমরা এটা পরিষ্কারভাবে জানাতে চাই, দ্যাট দ্য ডিরেকশনস কন্টেইনড ইন দিস অর্ডার শ্যাল নট বি কনফাইন্ড টু দ্য অ্যাপ্লিকেন্ট স্টেট অনলি অ্যান্ড শ্যাল ওভারঅল কেসেস হুইচ মে বি পেন্ডিং ইন ডিফারেন্ট জুডিশিয়াল ফোরা ইন এনি স্টেট অর ইউনিয়ন টেরিটরি অর দ্য সেম পয়েন্ট অফ ল। এখানে যেটা বলা হচ্ছে যে এটা শুধু যে মধ্যপ্রদেশের জন্যই করা হচ্ছে এমনটা নয়, এটা মধ্যপ্রদেশ ছাড়াও আর বাদবাকি যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে যেখানে এই একই ম্যাটারে কেস চলছে বা একই পয়েন্টে কেস চলছে, পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই একই অর্ডার বা আদেশ বলবৎ হবে বা প্রযোজ্য হবে। দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যান্ড ডিসপোজড অফ ইন দ্য অ্যাবাভ টার্মস, এবং এই যে বর্তমানের যে অ্যাপ্লিকেশনটা ডিসপোজ করা হচ্ছে উপরিউক্ত টার্মের ভিত্তিতে, পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ এনি শ্যাল অলসো স্ট্যান্ড ডিসপোজড অফ। এটাই ছিল আজকের অর্ডার। ভালো থাকুন, ধন্যবাদ।